আসসালামু আলাইকুম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার সপ্তম লেকচার তোমাদের সাথে শুরু হতে যাচ্ছে। তো এ পর্যায়ে আমি আদার্স অ্যাক্টের দুইটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমি তোমাদের সাথে আমার যে ইয়েটা আছে, স্লাইড গুলো আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। স্লাইড গুলো দেখো। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে আমিও ওয়েলকাম জানাচ্ছি। শুরুতে আমরা মূলত দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা আমি একটু আগে বললাম। দুইটা চ্যাপ্টার হচ্ছে 4.1 আর 4.2। 4.1 হচ্ছে এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটস রেগুলেশন অ্যাক্ট 1964, আর চ্যাপ্টার 4.2 তে আসছে বাংলাদেশ কন্ট্রোল অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1956। তো এই দুইটা চ্যাপ্টার নিয়ে মূলত আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই আলোচনা শুরু করি। তো শুরুতেই হচ্ছে চ্যাপ্টার 4.1 এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটস রেগুলেশন অ্যাক্ট 1964 নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা আমি সংক্ষেপে অ্যাট এ গ্যালেন্স এখানে উপস্থাপন করছি। এখানে 6-7টা টপিক আছে। আর এরপরে চ্যাপ্টার 4.2 তে, অর্থাৎ বাংলাদেশ কন্ট্রোল অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1956, এখানে তোমার বেশ কয়েকটা টপিক আছে, বিশেষ করে তোমার 9টা টপিক। তবে টপিকগুলো খুবই ছোট ছোট। ইনশাআল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আমাদের আলোচনা সফলভাবে শেষ করতে পারবো বলে আশা রাখি। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা চ্যাপ্টার 4.1 এর যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটস রেগুলেশন অ্যাক্ট 1964, অর্থাৎ কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইন 1964। তো এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটা আসছে সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশনস, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে যে সংজ্ঞাগুলো এই কৃষি পণ্যের সাথে, অর্থাৎ কৃষি পণ্য বাজারজাতকরণের সাথে বা এই অ্যাক্টের সাথে রিলেটেড। সে কারণেই মূলত বলা হচ্ছে যে আসলে যে সংজ্ঞাগুলো আসছে সেই সংজ্ঞাগুলো আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। অল্প কিছু কয়েকটা সংজ্ঞা। তার মধ্যে প্রথমে আসছে কৃষি পণ্য। কৃষি পণ্য বলতে আসলে আমরা কি বুঝি? কৃষি পণ্য বলতে এই আইনের সাথে সংযুক্ত তফসিলে বর্ণিত কৃষি পণ্য, উদ্যানজাত, কৃষিজাত ও পশুজাত পণ্য সামগ্রীকে বোঝায়। তো তোমরা বুঝতে পারছো, কৃষি পণ্য হচ্ছে মূলত এই কৃষি যে আইন, এই আইনের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে উদ্যানজাত বা কৃষি পণ্য, তারপরে কৃষিজাত ও পশুজাত পণ্য। অর্থাৎ এই ধরনের পণ্যগুলোকে সাধারণত আমরা কৃষি পণ্য হিসেবে বা এগ্রিকালচারাল প্রোডাক্ট হিসেবে গণ্য করব। এরপরে চলে আসে 2 নম্বর হচ্ছে পরিচালক, ডিরেক্টর। ডিরেক্টর আমরা কাদেরকে বলছি? দেখো,
পরিচালক বলতে কৃষি বিপণনের পরিচালক এবং সরকার কর্তৃক গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে এই আইনের আওতায় পরিচালকের ক্ষমতার প্রয়োগ ও কার্য সম্পাদনের পদ্ধতি কৃষি বিপণন অধিদপ্তরের ক্ষমতা প্রদত্ত কর্মকর্তা বা কর্মকর্তাগণকেই মূলত পরিচালক হিসেবে গণ্য করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো মূল বিষয়টা হচ্ছে যে পরিচালক আমরা কাদেরকে বলছি। তাহলে পরিচালক আমরা কাদেরকে বলছি? যে কৃষি বিপণনের সাথে মূলত এরা সম্পৃক্ত থাকবে, কৃষি বিপণন কার্যক্রমের সাথে পরিচালিত হবে এবং সরকার কর্তৃক গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে নির্বাচন করা হবে এবং তাদের ক্ষমতা প্রয়োগ করা হবে বা তারা কি কি কাজ করতে পারবে সে ব্যাপারে একটা দিক নির্দেশনাও প্রদান করা হবে। তো এরাই মূলত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে বাজার উপদেষ্টা কমিটি। বাজার উপদেষ্টা কমিটি আমরা কাদেরকে বলবো? মার্কেট অ্যাডভাইজার কমিটি। বাজার উপদেষ্টা কমিটি বলতে এই আইনের 9 ধারার আওতায় গঠিত জেলা বাজার উপদেষ্টা কমিটিকে বোঝাবে। অর্থাৎ প্রতিটা জেলার একটা অ্যাডভাইজার একটা কমিটি থাকবে, উপদেষ্টা কমিটি থাকবে, যারা মূলত বিভিন্ন বিষয়ে তারা বাজার পরিচালনা করার ক্ষেত্রে দিক নির্দেশনামূলক বক্তব্য বা দিক নির্দেশনামূলক কার্যক্রম তারা পরিচালনা করবে। এদেরকে মূলত আমরা বলছি বাজার উপদেষ্টা কমিটি, মার্কেট অ্যাডভাইজার কমিটি। তো নেক্সট হচ্ছে উৎপাদনকারী, প্রোডিউসার কাদেরকে বলা হবে? দেখো, উৎপাদনকারী বলতে যিনি কোনো ব্যক্তি যিনি স্বয়ং বা তার পরিবারের সদস্যগণের দ্বারা অথবা বলা হচ্ছে অথবা প্রাজা বা বর্গাদার অথবা মজুরির বিনিময়ে শ্রমিক কর্তৃক অথবা অংশীদারগণ কর্তৃক কোনো কৃষি পণ্য চাষাবাদ বা উৎপাদন করে তাদেরকে মূলত বোঝানো হবে। অর্থাৎ প্রোডিউসার এখানে কাদেরকে বলছি? মূলত হচ্ছে যে কৃষক যে মূলত উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত, মূলত তাদেরকে আমরা এখানে প্রোডিউসার হিসেবে গণ্য করছি। দেখো এখানে কি বলছে, আমরা আরেকটু খেয়াল করি, তাহলে আমাদের মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। উৎপাদনকারী বলতে আমরা কোনো ব্যক্তি যিনি নিজে স্বয়ং, অর্থাৎ যার ল্যান্ড, যার জমি, সে নিজে অথবা তার পরিবারের সদস্যগণ দ্বারা অথবা বর্গাদার অথবা মজুরির বিনিময়ে শ্রমিকদের দ্বারা অথবা অংশীদারগণ কর্তৃক কোনো কৃষি পণ্য চাষাবাদ বা উৎপাদন করে যারা, তাদেরকে মূলত আমরা এই প্রোডিউসার হিসেবে গণ্য করি। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বাজার মাশুল, মার্কেট কমিশন বা ফি। এটাকে আমরা বাজার মাশুল বলি। তো বাজার মাশুল হচ্ছে কোনো কৃষি পণ্য যখন ক্রয় বিক্রয় করা হবে, তো ক্রয় বিক্রয়ে মধ্যস্থতা অথবা এই ধরনের যে কার্যক্রম, সেক্ষেত্রে আনুষঙ্গিক তথ্য মজুত, ওজন, পরিমাণ, বাছাই, নমুনা সংগ্রহ ইত্যাদি সেবা প্রদানের বিনিময়ে বাজারজাতকারী কর্তৃক আদায়কৃত কমিশন বা ফিকেই মূলত আমরা এই বাজার মাশুল বা মার্কেট কমিশন বলে থাকি। অর্থাৎ কৃষকরা তাদের উৎপাদনকৃত কৃষি পণ্য যখন বিক্রয় করবে, তখন এই বিক্রয়ের কাজে মূলত তারা বিভিন্নভাবে যারা সহযোগিতা করে, তারা তাদের সেই সহযোগিতার এগেইনস্টে বা বিনিময়ে তারা যে অর্থ আদায় করে থাকে, তাদের সেই অর্থকে মূলত বলা হয় কমিশন বা ফি, অর্থাৎ মার্কেট কমিশন বা মার্কেট ফি বলা হয় এটাকে। নেক্সট আসছে 6 নম্বর, মার্কেট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ বাজার পরিচালনাকারী। বাজার পরিচালনাকারী আমরা কাদেরকে বলছি? দেখো, বাজার পরিচালনাকারী হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা কৃষি পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত মধ্যস্থকারী হিসেবে কার্য সম্পাদন করে এবং এ ধরনের ক্রয় বিক্রয়ের সাথে আনুষঙ্গিক সেবা প্রদান করে এবং পাইকারি বিক্রেতা, আড়তদার, মজুতদার, পরিমাপকারী, নমুনা সংগ্রহকারী, তারপরে শ্রেণী বিন্যাসকারী, কমিশন এজেন্ট, গোদাম রক্ষক, ব্রোকার বা দালাল, এই শ্রেণীর ব্যক্তিদেরকে আমরা মার্কেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে মূলত বাজার পরিচালনাকারী। তো এরা মূলত বাজার পরিচালনা করে, যাদের সম্পর্কে আমরা আলোকপাত করলাম। লাস্ট ওয়ান যেটা আসছে প্রজ্ঞাপিত বাজার, নোটিফাইড মার্কেট। নোটিফাইড মার্কেট আমরা কাদেরকে বলে থাকি? নোটিফাইড মার্কেট হচ্ছে প্রজ্ঞাপিত বাজার বলতে কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইনের 3-1 ধারার অধীন প্রজ্ঞাপিত বাজার হিসেবে ঘোষিত
কোনো বাজারকে মূলত বোঝানো হবে। অর্থাৎ প্রজ্ঞাপিত বাজার বা নোটিফাইড মার্কেট, এটা অর্থাৎ প্রজ্ঞাপিত বাজার হচ্ছে ওই বাজার যে কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইনের 3-1 ধারার অধীনে প্রজ্ঞাপিত বাজার হিসেবে ঘোষিত কোনো বাজারকে বোঝানো হবে। একটু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি তো ওই যে ক্লাসে আছি, অনলাইন ক্লাসে 1 ঘন্টা পরে একটু আমি কল ব্যাক করবো। জাস্ট ক্লাস শুরু করলাম, হ্যাঁ, এখন কথা বলা আছে না, আমি যে ফোন দিচ্ছেন বারবার এই জন্য তো রিসিভ করলাম। ঠিক আছে, এই অনলাইন ক্লাস নিচ্ছি আমি। মিনিমাম 45 মিনিটস পরে যোগাযোগ করতে হবে, হ্যাঁ, একটু প্লিজ। ওকে, তো এই হচ্ছে অবস্থা। যেটা বলছিলাম আমরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি, রুলস রিগার্ডিং টু মার্কেট কমিশন অর ফি, অর্থাৎ বাজার মাশুল সংক্রান্ত আইনের বিধান। বাজার মাশুল সম্পর্কে কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইন 1964 তে যা উল্লেখ করা হয়েছে তা হলো, দেখো একটু খেয়াল করো, কৃষি বাজার মাশুল বলতে কি বুঝি আমরা। একটু আগে আমরা ওই যে মার্কেট কমিশন বা ফি, সে সম্পর্কে কিন্তু মোটামুটি একটা সংজ্ঞার মধ্যে আলোচনা করছি। তারপরেও আইনের কি বলছে সেটা একটু খেয়াল করি আমরা। 1964 এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, নাম্বার 1, সর্বোচ্চ বাজার মাশুল স্থির। পরিচালকগণ বাজার উপদেষ্টা কমিটির সাথে পরামর্শ এবং সরকারের অনুমোদন ক্রমে গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে বা কোনো প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে প্রজ্ঞাপনে বর্ণিত বিভিন্ন প্রকারের কৃষি পণ্য ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত ক্রেতা ও বিক্রেতা কর্তৃক বাজার পরিচালনাকারীগণকে প্রদেয় সর্বোচ্চ বাজার মাশুল স্থির করবে। তো এটা হচ্ছে সর্বোচ্চ বাজার মাশুল। 2 নম্বর যেটা বলা হচ্ছে, অতিরিক্ত বাজার মাশুল প্রদান। হ্যাঁ, অতিরিক্ত বাজার মাশুল প্রদান হচ্ছে কোন প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে উপধারা 1 এর অধীন নির্ধারিত কোন আদান প্রদান কোন ব্যক্তি উপধারা 1 এর অধীন নির্ধারিত পরিমাণের অতিরিক্ত বাজার মাশুল প্রদান বা গ্রহণ করতে পারবেন না। তো এটা হচ্ছে বাজার মাশুল সম্পর্কে 1964 ধারাতে যেটা উল্লেখ করা হয়েছে, সেটা আমরা মূলত এখন জানার চেষ্টা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে বিজনেস অ্যালাউন্সেস, অর্থাৎ ব্যবসায়িক ভাতা। ব্যবসায়িক ভাতা বলতে আমরা আসলে কি বুঝি সেটা একটু খেয়াল করে দেখি, বা ব্যবসায়িক ভাতা সংক্রান্ত আসলে কি বলা হচ্ছে আইনে, সেটা একটু আমরা জানার চেষ্টা করবো এই টপিকের মাধ্যমে। ব্যবসায়িক ভাতা সম্পর্কে কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইনে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে, প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে ক্রয় বিক্রয়ে যে কোনো ধরনের আদান প্রদানের জন্য কোনো ব্যক্তি বিধিমালা দ্বারা নির্ধারিত ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা প্রদান অথবা গ্রহণ করতে পারবে না। তার মানে আইনে যেটা উল্লেখ করা থাকবে, প্রজ্ঞাপনে যেটা উপস্থাপন করা থাকবে, সেটার বাইরে কোনো অ্যালাউন্স বা ভাতা কোনোভাবেই সেটা আদায় করা যাবে না বা গ্রহণ করা যাবে। এটা হচ্ছে মূলত আইনের কথা। অর্থাৎ ব্যবসায়িক ভাতা মানে যেটা প্রজ্ঞাপনে লেখা থাকবে সেটাই শুধুমাত্র আদায় করতে পারবে বা প্রদান করা যাবে, এর বাইরে কোনো ভাতা আদান প্রদান করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে প্রভিশনস রিলেটিং টু মেইনটেনেন্স অফ স্ট্যান্ডার্ড ওয়েট এন্ড মেজার্স। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, একটু খেয়াল করো, স্ট্যান্ডার্ড বাটখারা বা পরিমাপের রক্ষণাবেক্ষণ সম্পর্কে। স্ট্যান্ডার্ড বাটখারা বা ওজন, এটা তো বুঝো তোমরা। বাজারে আমরা যে বাজারে যখন কোনো পণ্য দ্রব্য আমরা সেখানে নিয়ে যাই, যখন ক্রয় বিক্রয় হয় তখন সেটা কিন্তু তোমার করা হয়, কি বলে, সেটার কিন্তু ওজন করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ওজন করা হবে, সেটার জন্য একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, মেজারমেন্ট করার একটা থাকতে হবে। সেই সম্পর্কে জাস্ট আইনে যে বিধান আছে সেটাই আমরা মূলত এখন আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলা হচ্ছে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে, নাম্বার 1 দেখো, প্রত্যেক বাজার উপদেষ্টা কমিটি এই উদ্দেশ্যে সরকার কর্তৃক গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তারিখ হতে স্ট্যান্ডার্ড অফ ওয়েটস এন্ড মেজার্স অধ্যাদেশ 1984, অর্থাৎ এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে এক্সেড স্ট্যান্ডার্ড বাটখারা এবং বিধিমালা দ্বারা নির্ধারিত এক্সেড স্ট্যান্ডার্ড পরিমাপক রক্ষণাবেক্ষণ করবে।
এবং এই মর্মে নিশ্চয়তা প্রদান করতে হবে যে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে ক্রেতা এবং বিক্রেতা ওজন এবং ও পরিমাপ করার জন্য বিনা খরচে উক্ত বাটখারা ও পরিমাপক প্রাপ্ত হবেন, অর্থাৎ বিনা খরচে তারা সেটা ব্যবহার করতে পারবে। তো এই বিষয়গুলো মূলত তোমার আইনে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা বলছে সেটা একটু খেয়াল করো। 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কেউ প্রজ্ঞাপিত তারিখের পর প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে ওজন ও পরিমাপ করার জন্য উপধারা 1 এ বর্ণিত নির্ধারিত স্ট্যান্ডার্ড বাটখারা ও পরিমাপক ব্যতি রেখে অন্য কোনো বাটখারা বা পরিমাপক ব্যবহার করবেন না। তো এটা হচ্ছে মূলত মূল বিষয়। 3 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাজার উপদেষ্টা কমিটির সদস্যগণ বা কৃষি মার্কেটিং অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা ব্যক্তিগণ এ সংক্রান্ত সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা ব্যক্তিগণ প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে ব্যবহৃত বাটখারা বা পরিমাপক সময় সময় তারা যাচাই করতে পারবে। অর্থাৎ যে ওজন এবং পরিমাপের জন্য যে বাটখারা বা পরিমাপক ব্যবহার করা হবে সেটা আসলে কতটা মানসম্মত বা সবসময় প্রথমে যেটা নির্ধারণ করা হয়েছিল তারা সেটাই অনুসরণ করছে কিনা বা এটা চেঞ্জ করছে কিনা, এই বিষয়গুলো মূলত তারা যাচাই বাছাই করার ক্ষমতা প্রাপ্ত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল আমাদের স্ট্যান্ডার্ড বাটখারা বা পরিমাপক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আইনের বিধান। নেক্সট টপিক আমরা দেখব সেটা হচ্ছে কালেকশন দ্য ইনফরমেশন ফ্রম মার্কেট অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ বাজার পরিচালককারীগণ নিকট কারিগণের নিকট থেকে তথ্য সংগ্রহ কিভাবে করা যাবে সেটা আমরা এখন জানবো। তো বাজার পরিচালকগণের নিকট হতে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কৃষি বাজার নিয়ন্ত্রণ আইনে যে ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে সেটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথম হচ্ছে নাম্বার 1, মার্কেটিং ব্যয়, অর্থাৎ বাজারজাতকরণ খরচ যেটা মার্কেটিং কস্ট, সেটা কি? সেটা বলছে যে কৃষি মার্কেটিং অধিদপ্তরের যে কোনো ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে কোনো বাজার পরিচালনাকারীর নিকট হতে আদান প্রদান বিষয়ে তথ্যাদি ও বাজার দর সরবরাহের পরিস্থিতি, মজুদ পরিস্থিতি, তারপরে তোমার জনগণের পণ্য চলাচল, পণ্যের বাজারজাতকরণ ব্যয় কেমন হবে ইত্যাদি বিষয় মূলত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে মার্কেটিং কস্ট। অর্থাৎ কৃষি মার্কেটিং অধিদপ্তরের যে কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ তারা কি করবে, প্রজ্ঞাপনের মাধ্যমে বাজার যারা পরিচালনা করবে তাদের কাছ থেকে মূলত তথ্য নিবে। সেই তথ্যগুলো হচ্ছে বাজার দর সরবরাহের পরিস্থিতি, মজুদ পরিস্থিতি, তারপরে পণ্য চলাচল বা পণ্যের যে বাজারজাতকরণ ব্যয়, এই ব্যয়গুলো আসলে কেমন হবে বা কিভাবে এটা পরিচালিত হবে সে সম্পর্কিত তথ্য গ্রহণ করবে। 2 নম্বর যেটা বলা হচ্ছে তোমার তথ্য বা দলিলাদি সরবরাহ, অর্থাৎ ইনফরমেশন অর ডকুমেন্ট সাপ্লাই। ইনফরমেশন অর ডকুমেন্ট সাপ্লাইটা কি সেটা একটু খেয়াল করো। উপধারা 1 এর অধীন কোন বাজার পরিচালনাকারী নিকট হতে তথ্য সরবরাহ বা দলিলাদি চাওয়া হলে উক্ত বিক্রেতা তথ্য সরবরাহ বা দলিলাদি উপস্থাপন করতে অস্বীকৃতি জানাবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাবে না, অথবা মিথ্যা তথ্য বা এইরূপ কোন তথ্য যা মিথ্যা হবার অবকাশ থাকা সত্ত্বেও জ্ঞাতসারে উহা উপস্থাপন করবে না। তো এই বিষয়গুলো মূলত মাথায় রেখে তারপর তথ্য বা দলিলাদি সরবরাহ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আমরা আসবো সেটা হচ্ছে রুলস রিলেটিং টু পানিশমেন্ট, অর্থাৎ দণ্ড সংক্রান্ত আইনের বিধান। দণ্ড সংক্রান্ত আইনের বিধানে কি বলা হচ্ছে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু খেয়াল করে, কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইনে যে সকল ধারা রয়েছে সেগুলো কেউ লঙ্ঘন করলে তাকে আমরা বিভিন্ন ধরনের অর্থদণ্ড বা সাধারণ কারাদণ্ডে দণ্ডনীয় হতে হবে তাকে। তো কোনো ব্যক্তি নিম্নে বর্ণিত ছকের মাধ্যমে আদালতে বর্ণিত আইনের কোনো ধারা লঙ্ঘন করলে উক্ত ব্যক্তি অর্থদণ্ড বা সাধারণ কারাদণ্ডে দণ্ডনীয় হবে। অনাদেই তা উক্ত ছকের 3য় কলামে বর্ণিত পরিমাণ বা মেয়াদে দণ্ড বর্ধিত করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ যে ভূমিকাটা পড়লাম সেখানে যেটা মূল বিষয়টা হচ্ছে যে এই যে কৃষি যে আইনের বিধান নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি, সেই দণ্ড যদি কেউ তোমার
মানে ওভারকাম করে বা দেখা যাচ্ছে যে সেই আইনগুলো যদি কেউ ঠিক মতো মেনটেন না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু আইনে দণ্ডের বিধান আছে। সেই বিধানগুলো কোন ক্ষেত্রে কেমন হবে সে সম্পর্কে জাস্ট ইন্ডিসের ছকের মাধ্যমে সেটা উপস্থাপন করা হয়েছে। তো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি বা যাচাই করার চেষ্টা করি। দেখো, প্রথমে যেটা বলা হচ্ছে আইনের ধারা প্রথম ছকে, দ্বিতীয় ছকে হচ্ছে অপরাধের বিবরণ, অপরাধটা কেমন করবে সেটা, আর থার্ড কলামে যেটা বলা হচ্ছে শাস্তির বিধান, অর্থাৎ এই ধরনের অপরাধ করলে শাস্তিটা কি হবে সেটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো, আইনের যে ধারা 3-2 কি বলা হচ্ছে দেখো, মানে অপরাধটা কি হতে পারে। প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে কোনো বাজারকারী লাইসেন্স ব্যতীত কাজ করলে, মানে নির্ধারিত কোনো বাজারে দেখা যাচ্ছে লাইসেন্স না নিয়ে যদি সে কাজ করে, তাহলে সেটা নিঃসন্দেহে একটা অপরাধ। আর সেই অপরাধের শাস্তি হিসেবে কি হতে পারে, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যদি এই ধরনের অপরাধ করে তাহলে 500 টাকা অথবা অনাদে 3 মাসের সাধারণ কারাদণ্ডে দণ্ডনীয় হবে। এটা গেল তোমার আইনের 3-2 ধারাতে যেটা বলা হয়েছে সেটা সম্পর্কে। এবার ধারা 12-2 ধারাতে কি বলা হচ্ছে দেখো, অপরাধটা কি হতে পারে। এই ধারার অধীনে নির্ধারিত বাজার মাসুল অপেক্ষা অধিক বাজার মাসুল প্রদান বা গ্রহণ করবে। যদি বাজার মাসুল যেটা নির্ধারণ করা হচ্ছে তার চেয়ে যদি বেশি বাজার মাসুল কেউ ধার্য করে অথবা আদায় করে, তাহলে সেক্ষেত্রে পানিশমেন্টটা কি দেখো, সেক্ষেত্রে হচ্ছে নগদ 500 টাকা অথবা অনাদে 3 মাসের সাধারণ কারাদণ্ডে দণ্ডনীয় হবে। এটা গেল তোমার 12-2 ধারাতে যেটা বলা হচ্ছে। এবার ধারা 13তে কি বলা হচ্ছে দেখো, বিধিমালা ধারা নির্ধারিত ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা প্রদান বা গ্রহণ করবে। অর্থাৎ এক্ষেত্রে অপরাধটা হচ্ছে কি, কেউ যদি বিধিমালাতে যে নির্ধারিত ভাতা আছে সেটা ছাড়া যদি অন্য কোনো ভাতা প্রদান বা গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে পানিশমেন্টটা কি দেখো, পানিশমেন্টটা হচ্ছে নগদ 500 টাকা এবং অনদে 2 মাসের সাধারণ কারাদণ্ডে দণ্ডনীয় হবে। ধারা 15-2 কি বলা হচ্ছে দেখো, স্ট্যান্ডার্ড বাটখারা ও পরিমাপক যন্ত্র ব্যতীত অন্য কোনো বাটখারা পরিমাপক যন্ত্র ব্যবহার করলে, অর্থাৎ এই অপরাধটা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড বাটখারা বা পরিমাপক যন্ত্র ছাড়া অন্য কোনো বাটখারা পরিমাপক যন্ত্র ব্যবহার করে। অর্থাৎ একটু আগের আলোচনাতে আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা বাজারে একটা স্ট্যান্ডার্ড বাটখারা থাকতে হবে এবং সেখানে একটা স্ট্যান্ডার্ড পরিমাপক যন্ত্র থাকতে হবে, এবং সেটাই কিন্তু এবং সেটা রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু কিছু লোকজন সেট করা আছে, তারা কিন্তু প্রায় সময় সেটা বাজার ভিজিট করার মাধ্যমে কিন্তু তারা লক্ষ্য রাখে যে আসলে তারা এটা মেনটেন করছে কিনা। তো এক্ষেত্রে বলা হচ্ছে সেই কথাটাই যে যদি তারা এটা মেনটেন না করে, স্ট্যান্ডার্ড বাটখারা বা পরিমাপক যন্ত্র যদি ব্যবহার না করে, তাহলে পানিশমেন্ট হিসেবে বলা হচ্ছে দেখো 200 টাকা অথবা অনাদে 2 মাসের কারাদণ্ডে দণ্ডনীয় করা হবে। আর লাস্ট যেটা বলছে 16-2 ধারাতে কি বলা হচ্ছে দেখো, তথ্য সরবরাহ বা দলিল দস্তাবেজ প্রদর্শনে অস্বীকার বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলে বা তার জ্ঞাতসারে মিথ্যা তথ্যাদি উপস্থাপন করলে, তাহলে এটা হচ্ছে অপরাধ। আর এই অপরাধের শাস্তিটা কি দেখো, প্রথম অপরাধের জন্য 500 টাকা অথবা 3 মাসের সাধারণ কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, অথবা এবং তথ্য সরবরাহ দলিলে প্রদর্শন না করা পর্যন্ত প্রথম অপরাধের জন্য প্রতিদিন 10 টাকা হিসেবে এবং অনাদে 6 মাসের কারাদণ্ডে দণ্ডনীয় করা যাবে। এই হচ্ছে মূলত অপরাধ এবং এর শাস্তি কি হতে পারে সে সংক্রান্ত আইনের বিধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, ক্লাসিফিকেশন অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট, অর্থাৎ কৃষি পণ্যের শ্রেণী বিভাগ। কৃষি পণ্য আসলে কি কি ধরনের হতে পারে সেটার সাথে আমরা একটু পরিচিত হই এখন। দেখো, প্রথমে বলা হচ্ছে যে কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণের তফসিল অনুযায়ী 2-1 ধারাতে যে সকল পণ্য তোমার এই আইনের আওতায় থেকে তোমার কি করবে, আইনের আওতায় থেকে কার্যক্রম পরিচালনা করবে, সেগুলোকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি, তাহলে সেই শ্রেণীবিন্যাসটা কেমন হবে সেটাই আমরা নিচেই উপস্থাপন করছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো 1 নম্বর ডাল, পালস। এই আইন অনুযায়ী যে সকল পণ্যকে ডালের আওতায় নিয়ে আসা যায় সেটা হচ্ছে কি কি, যেমন ছোলা, মসুর, মাসকলাই, মুগ, খেসারি, অড়হর, মটর, এগুলো হচ্ছে ডালের আওতায় আসবে। তৈলবীজ, অয়েল সিডস, এই আইনের আওতায় যে সকল পণ্যকে তৈলবীজের আওতায় নিয়ে আসা যায় সেটা হচ্ছে রাই ও সরিষা, তিল,
তিসি, বাদাম, নারকেল, রেড়ি বীজ ইত্যাদি। মাদক দ্রব্য, দেখো নারকোটিক্স, এই আইনের আওতায় যে পণ্যকে মাদকদ্রব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তা হলো তামাক। ইক্ষু ও গুড়, এই আইনের আওতায় ইক্ষু ও সকল ধরনের গুড়কে কৃষি পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরপরে দেখো 5 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ফ্রুটস, ফল। সকল প্রকারের ফলকে এই আইন অনুযায়ী কৃষি পণ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সব ধরনের ফলকে মূলত কৃষি পণ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। শাকসবজি, ভেজিটেবল, এই আইন অনুযায়ী সকল প্রকার শাকসবজিকে কৃষি পণ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। 7 নম্বর হচ্ছে পশুজাত পণ্য, এই আইন অনুসারে যে সকল পশুজাত পণ্যকে কৃষি পণ্য হিসেবে বিবেচনা করা হবে তা হলো ডিম, পশম, হাঁস মুরগি, মাখন, ভেড়া, দুগ্ধ ও ছাগল বা কাঁচা ও প্রক্রিয়াজাত চামড়া ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে মৎস্য। দেখো মৎস্যের মধ্যে কি কি আসছে, দেখো এই আইন অনুযায়ী সকল প্রকারের মৎস্য, তাজা ও শুষ্ক উভয় ধরনের মৎস্যই কিন্তু কৃষি পণ্য হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যেটা আসছে সেটা একটু দেখো, তোমার গুঁড়া মশলা, গুঁড়া মশলা, আচার, চাটনি, কাসুন্দি এবং অন্যান্য। অর্থাৎ এর আওতায় কি কি ধরনের পণ্য আসতে পারে, দেখো এই আইন অনুসারে যে সকল মশলা, আচার, চাটনি, কাসুন্দি কৃষি পণ্য হিসেবে বিবেচিত হবে তা হচ্ছে হলুদ, কাঠ ও জ্বালানি কাঠ, আদা, পেঁয়াজ, রসুন, তুলা, ধনিয়া, শন, জিরা, কালো জিরা, তারপরে কসব, মরিচ, ব্যাং, এলাচি, বাঁশ, গোলমরিচ এবং পান। এই বিষয়গুলো মূলত গুঁড়া মশলা, আচার, চাটনি, কাসুন্দি বা অন্যান্য আইটেমের আওতায় আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল ক্লাসিফিকেশন অফ প্রোডাক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমরা চ্যাপ্টার 4.1 শেষ করলাম। এখন আমরা 4.2 চ্যাপ্টারটা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা প্রথমেই এই চ্যাপ্টারের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পণ্য কি। ইতিমধ্যে আমাদের অনেক সময় চলে গেছে, আমরা আরেকটু ফাস্ট যেতে হবে, তা না হলে হয়তো শেষ করা কষ্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোডাক্ট, পণ্য কি। আমরা খুবই পুরান জিনিস, এগুলো নিয়ে আমরা বেশি সময় নষ্ট করব না। পণ্য কাকে বলে, দেখো এটা হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে বাংলাদেশ অত্যাবশ্যকীয় পণ্য আইন 1956, অর্থাৎ বাংলাদেশ কন্ট্রোল এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1956। তো এখানে প্রথমেই বলছে পণ্য কি। তো প্রিয় শিক্ষার্থীরা, পণ্য কি সেটা আমরা নিঃসন্দেহে জানি, তারপরেও আমরা একটু আলোচনার সুবিধার জন্য আমরা মেমোরাইজ করে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম যে মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম এমন যে কোনো কিছুকে আমরা যেটা বাজারে উপস্থাপন করতে পারি তাই হচ্ছে পণ্য। অন্যভাবে যদি আমরা এটাকে বলি তাহলে আমরা বলবো এই যে পণ্য হলো এমন কোন দৃশ্যমান ও অদৃশ্যমান বিষয় যার মধ্যে উপযোগ আছে এবং যা বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন বা বিক্রয় করা যায়, এটাই হচ্ছে মূলত পণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা নিয়ে আমরা আর সময় নষ্ট করবো না, এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে এর পরের টপিকে যেটা বলা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে দেখো ক্লাসিফিকেশন অর টাইপস অফ প্রোডাক্ট, পণ্যের শ্রেণী বিভাগ। পণ্যের শ্রেণী বিভাগ বলতে আমরা কি বুঝি, পণ্যের শ্রেণী বিভাগ, পণ্যের শ্রেণী বিভাগটা কাকে বলে দেখো একটু প্রিয় শিক্ষার্থীরা। আমরা পণ্যকে আসলে প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভোগ্য পণ্য আর একটা হচ্ছে শিল্প পণ্য। দেখো ভোগ্য পণ্য ও শিল্প পণ্য, তো ভোগ্য পণ্য শিল্প পণ্যকে আমরা আবার বেশ কয়েক ভাগে ভাগ করতে পারি। তো সেগুলো নিয়ে মূলত আমরা সংক্ষেপে দেখো আলোচনা করব। তো প্রথমে দেখো আসে ভোগ্য পণ্য। ভোগ্য পণ্যকে আমরা আবার প্রধানত চার ভাগে ভাগ করি। প্রথম আসছে দেখো সুবিধা পণ্য, তো সুবিধা পণ্যকেও আমরা আবার তিন ভাগে ভাগ করি। তো এর মধ্যে প্রথম যেটা আসছে অত্যাবশ্যকীয় পণ্য। অত্যাবশ্যকীয় পণ্য তোমরা নিশ্চয় জানো, অত্যাবশ্যকীয় পণ্য হচ্ছে যে পণ্যগুলো খুবই এসেনশিয়াল, মানে যে পণ্যগুলো দৈনন্দিন আমরা সব সময় ক্রয় করি, যেমন চাল, ডাল, লবণ, চিনি, এগুলোকে সাধারণত আমরা অত্যাবশ্যকীয় পণ্য বলি। এটা সুবিধা পণ্যের আওতায় আসবে। তারপর আসছে লোভনীয় পণ্য। লোভনীয় পণ্যটা আমরা বুঝি, লোভনীয় পণ্যটা হচ্ছে ওই পণ্য যে পণ্যটাকে আমরা সাধারণত দেখা মাত্রই ক্রয় করি, অর্থাৎ আমরা ইচ্ছা ছিল না, পূর্ব থেকে কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে দেখে ক্রয় করতে ইচ্ছে করলো। যেমন হচ্ছে চাটনি, যেমন হচ্ছে আইসক্রিম, যেমন হচ্ছে বাদাম, এগুলো কিন্তু আগে থেকে কেনার কোনো পরিকল্পনা থাকে না, বাট আমরা যখন সেটা দেখি বা অন্যরা খাচ্ছে দেখে নিজেরও খেতে ইচ্ছে করে, এরকম এটাকে আমরা লোভনীয় পণ্য বলি। এরপর আসছে জরুরি পণ্য, এটাও তোমরা নিশ্চয় বুঝো, যেমন মেডিসিন। বর্তমান সময়ে মেডিসিন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং জরুরি একটা পণ্য হিসেবে গণ্য হচ্ছে। নেক্সট হচ্ছে
নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে টপিক না সরি নাম্বার 2 নাম্বার হচ্ছে শপিং পণ্য। শপিং পণ্য দেখো, সমজাতীয় শপিং পণ্য আর একটা হচ্ছে অসমজাতীয় শপিং পণ্য। শপিং পণ্য হচ্ছে সাধারণত তুলনামূলক এটার দাম বেশি হয়ে থাকে এবং আমরা সাধারণত চিন্তা ভাবনা করে সময় নিয়ে ঘুরে ঘুরে যাচাই বাছাই করে আমরা পণ্য ক্রয় করি। তবে যে মলে দেখা যাচ্ছে একই ধরনের, যেমন ইলেকট্রনিক্স সকল ধরনের পণ্যকে আমরা সমজাতীয় শপিং পণ্য বলতে পারি। অসমজাতীয় পণ্য হচ্ছে এগুলো হচ্ছে একটা স্টোরে দেখাচ্ছে ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট থাকতে পারে, সেখানে তোমার কিন্তু এটা একই ধরনের না, কিন্তু ভ্যারাইটিস টাইপের, কিন্তু সব ধরনের পণ্যগুলোই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে বা দেখা যাচ্ছে এটার তুলনামূলক দাম বেশি হয়ে থাকে। হ্যাঁ, এগুলো সাধারণত হঠাৎ করে ক্রয় করি না। এগুলোই হচ্ছে মূলত এগুলোকে আমরা বলছি অসমজাতীয় পণ্য। 3 নম্বর হচ্ছে বিশিষ্ট পণ্য, সরি বিশিষ্ট পণ্য হচ্ছে স্পেশালিটি প্রোডাক্ট। এই প্রোডাক্ট হচ্ছে যেটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, যেটা সব জায়গায় সব দোকানে অ্যাভেলেবেল না, বিশেষ বিশেষ কোনো দোকানে বিশেষ কোনো স্থানে সাধারণত এটা পাওয়া যায়। এটা তুলনামূলক দাম বেশি হয়ে থাকে এবং আমরা সাধারণত এটা যাচাই বাছাই করে তারপর পণ্য ক্রয় করি। অযাচিত পণ্য, অযাচিত পণ্য সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য আর একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। নতুন অযাচিত পণ্য হচ্ছে ওই পণ্য যে পণ্য সাধারণত মার্কেটে তোমার মানে একেবারে নতুন আসছে, যেটা ছিল না, সেই ধরনের পণ্যকে আমরা বলছি অযাচিত পণ্য। আরেকটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য, অর্থাৎ যে পণ্যটা মার্কেটে দেখা যাচ্ছে যে আগে থেকে আছে কিন্তু এই পণ্যটা সম্পর্ক ক্রেতারা আসলে গ্রহণ করতে চায় না। অযাচিত পণ্য মানেই হচ্ছে ক্রেতারা যে পণ্যটা সহজে আসলে একসেপ্ট করতে চায় না, মানে সহজে গ্রহণ করতে চায় না। যেমন ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা কিন্তু দেখো বাজারে আছে, অনেকদিন ধরে আছে, কিন্তু তারপর ইন্স্যুরেন্স থেকে মানুষ আসলে দূরে থাকতে চায়। একবার রিপ্রেজেন্টেটিভরা প্রায় সময় কাস্টমারদের কাছে ঘুরে ঘুরে তারপরে দেখা যাচ্ছে একটা পলিসি খুলতে পারে না। এটা হচ্ছে মূলত কেন হয়, কারণ হচ্ছে তারা এটা অপছন্দ করে, এই অপছন্দের করার কারণে সাধারণত এটা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শিল্পপণ্য। শিল্পপণ্য হচ্ছে কাঁচামাল, শিল্পপণ্যকে আমরা বলছি কি কাঁচামাল, মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মালামাল ও খুচরা যন্ত্রাংশকে আমরা বলছি মানে এটা দুই ধরনের, একটা হচ্ছে কাঁচামাল আর একটা হচ্ছে প্রস্তুতকৃত মালামাল বা খুচরা যন্ত্রাংশ। দেখো প্রথমে আসো কাঁচামাল। কাঁচামালটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কৃষি পণ্য, একটা হচ্ছে প্রাকৃতিক পণ্য। মানে আমরা যে কাঁচামাল মানে কি, যেটা সাধারণত শিল্পীয় কোনো কাজে প্রোডাকশনের কাজে ব্যবহার করি, সেটাই হচ্ছে মূলত কাঁচামাল। তো এটা কৃষি পণ্য হতে পারে, আবার সেটা ন্যাচারালি, যেমন হচ্ছে প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ তোল, হ্যাঁ খনিজ তেল যেটাকে আমরা বলি। তো এইগুলোকে সাধারণত আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে 2 নম্বর যেটা আসছে প্রস্তুতকৃত মালামাল বা খুচরা যন্ত্রাংশ। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু প্রোডাক্ট আছে যেটা আসলে এক পণ্য থেকে আরেক পণ্যে রূপান্তর করা হয়, তারপরে সেটা আবার অন্য কাজে, যেমন ধরো আমরা তুলা থেকে সুতা তৈরি করি, সুতা আবার সেটা কি হয় কাপড় তৈরি কাজে আসে, আবার কাপড়টা বিভিন্ন ধরনের ড্রেস তৈরিতে কাজে লাগে। এইভাবে মূলত প্রস্তুতকৃত মালামাল বলি এটাকে আমরা, যেটা এক পণ্য থেকে আরেক পণ্যে কনভার্ট করে তারপর সেটা, এটাও কিন্তু তোমার ইয়ে হিসেবে মালামাল হিসেবে গণ্য হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 2 নম্বর আসছে মূলধনী পণ্য। মূলধনী পণ্যটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থাপনা, একটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। স্থাপনা তো বুঝো, যেমন একটা কারখানা, কারখানাটাই হচ্ছে মূলত একটা স্থাপনা, তো এটা একটা মূলধনী পণ্য। আরেকটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি, তো অর্থাৎ পণ্য উৎপাদন করতে গেলে যে সমস্ত ইকুইপমেন্ট প্রয়োজন হবে, সরঞ্জামাদি প্রয়োজন হবে, সেটাকে আমরা বলছি আনুষঙ্গিক যন্ত্রপাতি। এরপরে সরবরাহ ও সেবা। তো সরবরাহ সেবাটা হচ্ছে মূলত সার্ভিস, আমরা যে প্রোডাক্টের সাথে রিলেটেড বিভিন্ন ধরনের সেবা আমরা ইয়ে করে থাকি, বা প্রতিষ্ঠানগুলো যেটা সরবরাহ করে থাকে, বা ব্যবসায়ের সাথে রিলেটেড বিভিন্ন ধরনের সার্ভিস আছে যে সেবাগুলো সাধারণত তোমার প্রদান করে থাকে বা কাস্টমাররা যেটা প্রত্যাশা করে থাকে, এগুলোকে আমরা ব্যবসায়িক সেবা বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস। এসেনশিয়াল কমোডিটিস, এসেনশিয়াল কমোডিটিসটা কি? এসেনশিয়াল কমোডিটিসটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটিসটা কি, দেখো অত্যাবশ্যকীয় পণ্য। তো অত্যাবশ্যকীয় পণ্য বলতে সাধারণত আমরা চাল, ডাল, তেল, লবণ এগুলোকে সাধারণত বুঝে থাকি, তাই না? তো 1956 সালের পণ্য নিয়ন্ত্রণ আইনের 2 ধারাতে যে সকল বিষয়ে সংজ্ঞা প্রদান করা হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য সম্পর্কে, সেটাই মূলত আমরা একটু জানবো, বা সেই সংজ্ঞাতে মূলত যে পণ্যগুলো সম্পর্কে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে সেগুলোর সাথে আমরা এখন পরিচিত হব। তো আইনের 2 এর ক ধারাতে যেটা বলা হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য সম্পর্কে, সেগুলো হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে খাদ্যদ্রব্য, 2 নম্বর হচ্ছে তুলা ও পশমি বস্ত্র, 3 নম্বর হচ্ছে কাগজের বোর্ড, ওয়াল বোর্ড, ফাইবার বোর্ড, খড়ের বোর্ড, বক্স বোর্ড, সেলুলোজ, ওয়েডিং সেলুলোজ, ফিল্ম, অন্যান্য সমজাতীয় উপকরণ।
4 নম্বর হচ্ছে যন্ত্রচালিত যানবাহন, এদের খুচরা যন্ত্রাংশ, টায়ার ও টিউব, এগুলো সবই কিন্তু এসেনশিয়াল প্রোডাক্ট। নেক্সট যেটা আসছে এসেনশিয়াল কমোডিটিসের মধ্যে 5 নম্বর, মাদক, ওষুধ ও ইনজেকশন। সরি, হ্যাঁ বলো। স্যার সেলুলোজ কি? সেলুলেজ, আচ্ছা সেলুলোজ হচ্ছে মূলত এই যে বর্তমান বিশেষ করে আমাদের ওই যে ফোনের, যেমন আমরা মোবাইল ফোনের কথা আমরা যদি বলি, তো এটা একটা কিন্তু একটা এসেনশিয়াল প্রোডাক্ট হিসেবে গণ্য হচ্ছে। তো এই টাইপের আর কি, হ্যাঁ, সেলুলোজ ওয়েডিং বলা হয় এই টাইপের আর কি, মানে এটার সাথে রিলেটেড যে আইটেম গুলো সেগুলোকে আমরা সাধারণত সেলুলোজ ওয়েডিং বলে থাকি। এই যে দেখো সেলুলোজ ফিল্ম, হ্যাঁ, যেটা মনে করো প্রয়োজনীয়, যেটা শিক্ষণীয় বা মানে শিক্ষণীয় আর কি, যেটা মূলত প্রয়োজন, যেটা মনে করো সমাজের হয়তো সমাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য যেটা কাজে লাগে আর কি, এই টাইপের আর কি। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে 4 নম্বর আমরা বললাম যন্ত্রচালিত যানবাহন। 5 নম্বর হচ্ছে মাদক, ওষুধ এবং ইনজেকশন, যা দ্বারা এটা প্রবেশ করানো হয় আর কি। তারপরে 6 নম্বর হচ্ছে গ্যাস সহ অন্যান্য রাসায়নিক। তারপরে 7 নম্বর হচ্ছে ইলেকট্রিক রেডিও পণ্য এবং তারের যন্ত্রপাতি। 8 নম্বর হচ্ছে কয়লা। 9 নম্বর হচ্ছে লৌহ ইস্পাত। 10 নম্বর হচ্ছে অভ্র। 11 নম্বর হচ্ছে ওষুধ ও অস্ত্রোপচার যন্ত্র বা যন্ত্রপাতি। 12 নম্বর হচ্ছে কাঁচ ও কাগজপত্র এবং পরীক্ষাগারের যন্ত্রপাতি। তারপরে 13 নম্বর হচ্ছে কৃত্রিম রেশমি সুতা। 14 নম্বর হচ্ছে সাইকেল, খুচরা যন্ত্রাংশ, টায়ার, টিউব। হ্যালো স্যার, অভ্রটা কি? অভ্র হচ্ছে এক ধরনের পণ্য আর কি, এসেনশিয়াল। এটা অবশ্য আমার আইডিয়া নাই এই সম্পর্কে, এখন এই মুহূর্তে বলতে পারছি না, তবে এটাও এক ধরনের এসেনশিয়াল প্রোডাক্ট আর কি, বুঝতে পারছেন? ওকে, তো নেক্সট হচ্ছে সাইকেল, খুচরা যন্ত্রাংশ, টায়ার, টিউব, স্যানিটারি বা পানি সরবরাহের জিনিসপত্র। 16 নম্বর হচ্ছে শিশু রোগীর খাদ্য বা সহায়ক জিনিসপত্র। 17 নম্বর হচ্ছে সিমেন্ট, সিগারেট, সার। তারপরে 18 সিগারেট, 19 সার, 20 হচ্ছে চর্বি, 21 নম্বর ম্যাচ, 22 নম্বর কাঠ, 23 নম্বর মশাল কোষ, 24 নম্বর হচ্ছে এই ধরনের বলা হচ্ছে যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য যেগুলো সরকারের গেজেটে বা নোটিফিকেশনের মাধ্যমে উপস্থাপন করা হবে। তো এটাই হচ্ছে মূলত অত্যাবশ্যকীয় পণ্য। তো প্রিয় শিক্ষার্থী, এর পরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ডেলিগেশন অফ পাওয়ার্স, ক্ষমতা হস্তান্তর। ক্ষমতা হস্তান্তর বলতে আমরা কি বুঝি? অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে নিয়ন্ত্রণকারীকে যে সকল ক্ষমতা প্রদান করা হয়েছে সেটা হচ্ছে নাম্বার 1, দেখো, সরকার অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের 3 ধারা অনুযায়ী প্রজ্ঞাপনের মাধ্যমে আদেশ প্রণয়নের ক্ষমতা অর্জনের নির্দেশ দিতে পারবে। 2 নম্বর বলছে এমন সম্পর্ক বা এই ধরনের শর্ত সাপেক্ষে যদি কোনো নির্দেশনা নির্দিষ্ট করা যেতে পারে যা কর্মকর্তা প্রয়োগ করতে পারে। 3 নম্বর বলছে সরকারি অধস্তন কর্তৃপক্ষ বা নির্দেশনায় যে রূপ উল্লেখ করা হয়েছে। আর 4 নম্বর বলছে 5 ধারাতে যেটা বলা হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের 3 ধারার অধীনে প্রদত্ত যে কোনো আদেশ কার্যকর থাকবে বা অন্য কোনো আইনে অসঙ্গত বা অন্য কোনো আইনের শক্তি এই আইনের কার্যক্ষমতার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। তার মানে এই বিষয়গুলোতে মূলত শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করা যাবে, অর্থাৎ ডেলিগেশন পাওয়ারটাকে ডেলিগেট করা যাবে, অর্থাৎ একজনের পাওয়ার অন্যজনের উপর অর্পণ করা যাবে। এই আইনের ক্ষেত্রে চার ক্ষেত্রেই মোটামুটি এটা প্রযোজ্য হবে। নেক্সট টপিক যেটা আসছে পেনাল্টি, জরিমানা। দেখো 1956 সালের যে অত্যাবশ্যক আইন, সে আইনে জরিমানা সংক্রান্ত কিছু বিধান আছে। সে বিধানগুলো কি? দেখো, নাম্বার 1, এই আইনের 3 ধারাতে যেটা বলা হচ্ছে যে যদি কেউ এই আইন লঙ্ঘন করে তাহলে 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে বা জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অথবা বলা হচ্ছে যে কোনো আদালত নির্দেশ লঙ্ঘনের দায়ে কোনো সম্পত্তি সরকারের পক্ষে বাজেয়াপ্ত করতে পারবে। 2 নম্বর যেটা বলা হচ্ছে কোনো জাহাজের মালিক, সওয়ারি বা পশু সম্পদ বহনকারী যা 3 নম্বর আইন লঙ্ঘিত হয়েছে, এই ধরনের বহনের দ্বারা আংশিকভাবে আইন লঙ্ঘিত হয় এবং যদি তারা তাদের জানা মতে বা বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে যে এই ধরনের আদেশ লঙ্ঘিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদের আইন লঙ্ঘিত হয়েছে বলে গণ্য হবে এবং এর আইনের অধীনে তাদের সম্পদগুলোকে বাজেয়াপ্ত করা যাবে। 3 নম্বর বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি 3 ধারার 4 নম্বর উপধারা নির্দেশ পালনে ব্যর্থ হয় তাহলেও তিনি 3 বছর কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হন। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল পেনাল্টি, এই আইন যদি কেউ অমান্য করে। আর নেক্সট হচ্ছে অফেন্স, মানে অপরাধ। এক্ষেত্রে কি ধরনের অপরাধ মূলত করা যেতে পারে বা করা হয়ে থাকে বা অপরাধ বলে গণ্য হবে, সেগুলো আমরা আইনের কি বলা হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। 1956 সালের যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন আছে, সেখানে যে আইনের বিধান আছে সেই আইনের বিধানে অপরাধ সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1, দেখো একটু খেয়াল করে,